আমরা আজকে আরবিটেজ দিয়ে শুরু করব। তো আরবিটেজ প্রসেসিং কি সেটা আমরা আগে জেনে নেই। আমাদের এই 5টা অঙ্ক আছে এখানে, 5টা অঙ্কের মধ্যে আমরা 2টা অঙ্ক করব। 2টা অঙ্কের মধ্যে যা যা করব বাকি 3টা অঙ্কের সেম জিনিসগুলাই আছে, এই জন্য আমাদের আর ওই 3টা আমি কাজ দেবো, আমি 2টা করাবো। ঠিক আছে, অঙ্ক 6টা আছে না? 5টা অঙ্ক আছে মেবি। ঠিক আছে, মেবি 5টা অঙ্ক, 3 4 এই 5টা অঙ্ক। 5টার মধ্যে আমি একটার মধ্যে একটা রিকোয়ার বাড়াই দিছি, তুমি অ্যাড করে নিতে পারো, পরে ওটা বলতেছি কোনটা। অ্যাড করে নিলে আমরা 2টা অঙ্ক করলেই মোটামুটি আরবিটেজ সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। তো আমরা একটু আগে জেনে নেই যে আরবিটেজ প্রসেসিং কি। অধিক মূল্য বিশিষ্ট ফার্মের শেয়ার বিক্রি করে কম মূল্য বিশিষ্ট ফার্মের শেয়ারে বিনিয়োগ করে ফার্মের আয় বৃদ্ধি এবং বিনিয়োগ কম দেখিয়ে মুনাফা সমান করার প্রক্রিয়াকে মুনাফা অর্জনকারী ভারসাম্য প্রক্রিয়া বলে। অর্থাৎ এটাকে যদি আমি সহজ ভাষায় বলি, যে মনে করো তোমার কাছে কিছু টাকা আছে, তুমি চাই তোমার 2টা ফার্মে বিনিয়োগ আছে বা 2টা স্টকে বিনিয়োগ আছে, 2টা কোম্পানির শেয়ারে তোমার বিনিয়োগ আছে। সাপোজ তুমি কি চাইলা, তুমি চাইতেছো যে 2টা কোম্পানির যে শেয়ারের যে মূল্য বা তুমি 2টা কোম্পানিতে যে বিনিয়োগটা করছো সেই বিনিয়োগের মধ্যে একটা ভারসাম্য আনবা। অর্থাৎ একটা ফার্মের মনে করো শেয়ারের দাম বেশি আছে, আবার আর একটা ফার্মের শেয়ারের মূল্য কম আছে, তুমি চাইতেছো কি 2টার মধ্যে একটা ভারসাম্য আনা, অর্থাৎ সমান সমান করা। তো এই সমান সমান করতে গেলে আমাদের কি করা যায়, যে তোমার যেই ফার্মের শেয়ারের মূল্য বেশি, যেই ফার্মের ভ্যালু বেশি, সেই ফার্মের শেয়ার বিক্রি করে কি করবা তুমি, কম মূল্য বিশিষ্ট ফার্মে বিনিয়োগ করবে। এখানে বলতেছি যে অধিক মূল্য বিশিষ্ট ফার্মের কি করবে, শেয়ার বিক্রি করে দিবে। কেন বিক্রি করবে? কারণ তার মূল উদ্দেশ্য হচ্ছে ফার্মের ভারসাম্য আনা। আরবিট্রেজ প্রসেসের কাজই হচ্ছে কি 2টা ফার্মের মধ্যে ভারসাম্য আনা। তো এখন এই ভারসাম্য আনতে গিয়ে তারা কি করবে, যেই ফার্মের দেখবে শেয়ারের দাম বেশি, সেই ফার্মের শেয়ার বিক্রি করে দিবে এবং কম মূল্য যে বিশিষ্ট ফার্মে তারা পুনরায় বিনিয়োগ করে 2টা ফার্মের মুনাফা সমান করতে পারে, অথবা ফার্মের যে ভ্যালুটা সেই ভ্যালুটা সমান করতে পারে। তাহলে এই প্রক্রিয়া, এটা যে প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে সেই প্রক্রিয়াটাকে বলা হইতেছে আরবিট্রেজ প্রসেস। ঠিক আছে, তো আমরা অঙ্কের সাহায্যে যে এখানে যে বিষয়গুলো লেখা আছে এগুলো দেওয়ার একটাই কারণ, সেটা হলো যখন আমরা অঙ্ক শেষ করে ফেলবো তখন তুমি ভুলে যাইতে পারো যে কার সাথে কিভাবে কি যোগ করবো, কে কোথায় আসবে না আসবে, এগুলো মনে রাখার জন্যই আমরা প্রথমে এই চার্টগুলো করে দিছি বাংলা সহকারে, যে আমি কোনটা কিভাবে বের করবো, কার সাথে কি গুণ করতে হবে, সেই বিষয়গুলো এখানে আমরা সুন্দর মতো চার্ট করে দিছি। তো এগুলো আমরা অঙ্ক দিয়ে শিখবো। যখন তুমি ভুলে যাবে তখন তুমি এদিকে খেয়াল দেখে দেখে নিজেই বুঝতে পারবা যে কার সাথে কি গুণ করছি, যোগ করছি। কারণ অঙ্ক যখন করবো ওইখানে আর এইভাবে লেখা থাকবে না যে লিভার ফার্মের শেয়ার ইকুইটির সাথে পার্সেন্টেজ অফ মালিকানার পার্সেন্ট, এরকম কিন্তু এখানে লেখা হবে না। এখানে জাস্ট আমরা ইনভেস্টমেন্ট ইন ইকুইটি শেয়ার লিখে ব্র্যাকেটের মধ্যে এই জিনিসগুলো মনে রেখে আমরা গুণ করব, যোগ করব, এরকম করব। ঠিক আছে, তো এই জিনিসগুলো এখান থেকে তোমরা দেখে নিবা। আমরা প্রথমেই শুরু করব 2 নাম্বার অঙ্কটা দিয়ে। 2 নাম্বার অঙ্ক পারলে 1 নাম্বার পারা যাবে, এই জন্য আমরা 1 নাম্বারের করে টাইম নষ্ট করতে চাইতেছি না, সরাসরি আমরা 2 দিয়ে শুরু করব। 2টা অঙ্ক ভালো মতো বুঝলেই আরবি টেস্টের মোটামুটি প্রবলেম সলভ হয়ে যাবে। The Cali company and the Green company are identical in every respect that the Cali company is not levered, while the Green company has 2 million is 12% bond outstanding. বলতেছে 2টা কোম্পানি, একটা কোম্পানির নাম ক্যালি এবং আরেকটা কোম্পানির নাম হচ্ছে গ্রিন। তো ক্যালি কোম্পানিতে কোনো ঋণ নাই, যে লিভার্ড মানে এই ফার্মের কোনো ঋণ থাকবে না। আর কোন কোম্পানির করতে বলতেছে, while the green company has 2 million 12% bond outstanding। দেখো গ্রিন কোম্পানিতে 2 লাখ, 2 মিলিয়ন মানে 20 লাখ টাকার কি আছে, ঋণ আছে, এবং ঋণের সুদ কত পার্সেন্ট, 12%। There are no tax and capital market are assumed to be perfect. The value of the two firm is the following। তো নিচে আমাদের এনআই মডেলে
একটা চার্ট তৈরি করে দেওয়া আছে। দেখো তো আমরা এনআই মডেলে এইভাবে অঙ্ক করতাম না, ইবিআইটি থাকতো, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতাম। এটা কিন্তু কোশ্চেন, হ্যাঁ, এটা পড়াই থাকবে পরীক্ষার খাতিয়ে প্রশ্নে, তোমার পরের কাজ করতে হবে। নেট ইনকাম দেওয়া আছে, অনেক সময় এটা থাকে না, এটা তৈরি করে নিতে হয়। এরকম অঙ্ক সামনে আছে, দেখবো আমরা যে এই চার্টটা যদি না করা থাকে তাহলে আমাকে করে নিতে হবে। ইবিআইটি, ইবিআইটি থেকে ইন্টারেস্ট তারা বাদ দিছে, দিয়ে এনআই দেখাইছে। এনআই কে তারা এই যে কেই কস্ট অফ ইকুইটি তারা ভাগ করে যে এস বের করছে। 6 লাখ ভাগ 15% দিলে 40 লাখ আসবে। 3 লাখ 60 কে 0.16 দ্বারা ভাগ করলে এই 22,50,000 টাকা আসবে। ঠিক আছে। এরপরে এই ক্যালি কোম্পানির তো কোনো ঋণ ছিল না, গ্রিন কোম্পানির 20 লাখ টাকা ঋণ ছিল, দেখাইছে। তারপরে ক্যালি কোম্পানির টোটাল ভ্যালু 40 লাখ আসছে, গ্রিন কোম্পানির টোটাল ভ্যালু আসতেছে 45 লাখ টাকা। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 15%, এখানে 14.12%। আমরা বারবারই যেটা বলি যে কোনো কোম্পানি যদি ঋণ না থাকে তাহলে সেটাকে বলি আমরা আনলিভার ফার্ম, এবং আনলিভার ফার্মের কস্ট অফ ইকুইটি যা হবে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল তাই হবে। তাই কিন্তু হয়েছে, শেয়ার ভ্যালু যা হবে ফার্মের টোটাল ভ্যালু তাই হবে, কারণ ওই কোম্পানিতে ঋণ নাই। এরপরে ডেট ইকুইটি রেশিও দিয়ে দিছে, যে এখানে ঋণ এবং শেয়ারের অনুপাত কত। এখানে কোনো অনুপাতই নাই, কারণ এই কোম্পানিতে পুরোই কি শেয়ারের মাধ্যমে নিছে, কোনো ঋণ নেয় নাই, বিদায় এখানে জিরো দেখাইছে। আর এখানে মোট মূলধনের এই 45 লাখ টাকার মূলধনের মধ্যে 49% তারা ঋণ নিচে দেখাইতেছে। ঠিক আছে, 49% তাদের ঋণের টাকা। আচ্ছা, এই হলো আমাদের এভাবে ইনফরমেশন দিয়ে দিছে। তো এখন তুমি কি করবা, সেটা হলো তুমি দেখবা যে কোন তোমার ফার্স্ট স্টেপ বাই স্টেপ কিন্তু কাজ করতে হবে, স্টেপগুলো একটু মনে রাখতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে দেখতে হবে কোন ফার্মের ভ্যালু বেশি। ফার্স্ট স্টেপে দেখতে হবে কি কোন ফার্মের ভ্যালু বেশি, সেই ফার্মের দিকে আগে তুমি যাবা। কারণ তোমার টার্গেটই কি, যে কম মূল্য অধিক মূল্য বিশিষ্ট ফার্মের শেয়ার বিক্রি করে কম মূল্য বিশিষ্ট ফার্মে সুইচ করা না। তো এই জন্য তোমাকে আগে খুঁজতে হবে কোন ফার্মের ভ্যালু বেশি। তো আমরা দেখতেছি যে গ্রিন কোম্পানি, অর্থাৎ এই কোম্পানিটা কোন ধরনের, লিভার ফার্ম। গ্রিন কোম্পানিতে ঋণ ছিল, এই জন্য এটাকে আমরা বলতেছি লিভার ফার্ম। তাহলে লিভার ফার্ম থেকে সে কোথায় যাবে, যেই ফার্মের মূল্য কম সেটাতে যাবে দুইটা ফার্মের ভারসাম্য আনানোর জন্য। তাহলে আমরা বলতে পারি কি যে লিভার ফার্ম থেকে আনলিভার ফার্মে যাবে। এখন অঙ্ক এরকম হইতে পারে, লিভার থেকে আনলিভারে যাইতে পারে, আনলিভার থেকে লিভারে যাইতে পারে, লিভার থেকে লিভারে যাইতে পারে। তিন ধরনের ঘটনা ঘটতে পারে, লিভার থেকে আনলিভার, আনলিভার থেকে লিভার, লিভার থেকে লিভার হইতে পারে। আনলিভার থেকে আনলিভারে যে কোনো লাভ নাই, কোনো কিছুই হবে না, এই জন্য আর ওইটা হয় না। অলওয়েজ লিভার থেকে আনলিভার, আনলিভার থেকে লিভার এবং লিভার থেকে লিভারে যাওয়া যাইতে পারে। সেটা কোশ্চেনের টোটাল ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। এই ভ্যালু দেখেই তোমাকে বুঝতে হবে যে কোনটা থেকে তুমি কোনটাতে যাইতেছো। তো তুমি প্রথমেই দেখলা যে গ্রিন কোম্পানির ফার্মের ভ্যালু বেশি আর ক্যালি কোম্পানির ফার্মের ভ্যালু কম। গ্রিন কোম্পানি হলো আনলিভার ফার্ম, কারণ ঋণ নাই। সরি, ক্যালি কোম্পানি কোনো ঋণ নেই, জন্য ক্যালি কোম্পানি হলো আনলিভার ফার্ম। আর গ্রিন কোম্পানির ঋণ আছে, তাহলে এটা লিভার ফার্ম। তাহলে লিভার থেকে তুমি আনলিভারে যাইতে যাচ্ছ। এখন এটা তো গেল ফার্স্ট কাজ, ঠিক আছে। সেকেন্ড কাজ হচ্ছে তোমাকে কি করতে বলছে সেটা দেখতে হবে। এখন দুইটা কাজ তোমাকে করতে বলতে পারে। এক হচ্ছে বলতে পারে তোমার দুইটা কোম্পানির ভ্যালুটা সমান দেখাইতে, ঠিক আছে, দুইটা কোম্পানির ইনকামটা সমান দেখাইতে, ইনকামটা সমান দেখাইতে। কি বললাম, বলতে পারে যে দুইটা কোম্পানির দুইটা ফার্মের ইনকামটা, নিট ইনকামটা সেম দেখাইতে। আরেকটা কথা বলতে পারে, সেটা হলো নিট ইনকাম ইনক্রিজ দেখাইতে, যে একটা কোম্পানি থেকে যে আরেকটা কোম্পানিতে গেল নিট ইনকাম কতটুকু তাহলে চেঞ্জ হলো, পরিবর্তনটা বের করতে পারে। আমি আবার স্টেপটা বলি। ফার্স্ট স্টেপ তুমি দেখবা কোন ফার্মের টোটাল ভ্যালু বেশি। সেকেন্ড স্টেপ দেখবা যে আমাকে কি করতে বলছে, আমাকে কি নিট ইনকাম সেম দেখাইতে বলছে দুইটা ফার্মের মধ্যে, নাকি দুইটা ফার্মের মধ্যে নিট ইনকামটা কতটুকু চেঞ্জ হয়েছে একটা ফার্ম থেকে আর একটা ফার্মে যাওয়ার কারণে।
এই দুইটা জিনিসই পরীক্ষায় চাই, এছাড়া আর কিছু চাই না। একটা কমেন্ট চাই শেষে, কমেন্ট এক লাইনের, সব অঙ্কের ক্ষেত্রে কমেন্ট একই, ওটা চাইতে পারে। তো আমরা প্রথম যে অঙ্কটা নিছি সেই অঙ্কটার মধ্যে দুইটাই চাইছে, নিট ইনকাম ইনক্রিজও করতে বলছে, আবার দুইটা কোম্পানির নিট ইনকাম সেমও দেখাইতে বলছে, যাতে আমাদের একটা অঙ্ক দিয়ে দুইটা হয়ে যায়, এই জন্য আমরা এটা নিয়েছি আগে। এরপরে থার্ড স্টেপে আমাকে চিন্তা করতে হবে, দেখতে হবে যে আমি যে এই গ্রিন কোম্পানি থেকে ক্যালি কোম্পানিতে যাব, অর্থাৎ লিভার ফার্ম থেকে যে আমি আনলিভার ফার্মে যাব, তাহলে যেতে হলে আমাকে প্রথমে একটা পার্সেন্টেজ লাগবে যে এই যে গ্রিন কোম্পানি, এই কোম্পানির কতটুকু শেয়ারের মালিক সেটা আগে বের করতে হবে। কি বললাম? এই যে গ্রিন কোম্পানি, এই গ্রিন কোম্পানির যে শেয়ার আছে সেই শেয়ারের মালিকানা কতটুকু সেটা বের করতে হবে। এখন এখানে কিন্তু এই যে গ্রিন কোম্পানি এবং ক্যালি কোম্পানি, এটা হলো কোম্পানির নাম। এই কোম্পানির মধ্যে কিন্তু একজন শেয়ার হোল্ডার না, এখানে অনেকজন শেয়ার হোল্ডার থাকতে পারে। বুঝতে পারছি কি বলছি? এই গ্রিন কোম্পানি এবং ক্যালি কোম্পানি দুইটা কোম্পানি, আলাদা আলাদা কোম্পানি। তুমি বিনিয়োগ করছো, এরকম তোমার মতো আরো অনেকেই কিন্তু এই কোম্পানিতে বিনিয়োগ করছে। অর্থাৎ এই 6 লাখ টাকা বা এই 6 লাখ টাকা যেটাই দেখতেছো তুমি, এটা কিন্তু তোমার একার ইনকাম না। এখানে আরো যতগুলো শেয়ার হোল্ডার আছে, সব শেয়ার হোল্ডারের মিলেই আমাদের এই গ্রিন কোম্পানির নিট ইনকাম দেওয়া, টোটাল ঋণের ইন্টারেস্ট দেওয়া, তারপরে শেয়ার ভ্যালু দেওয়া, ঠিক আছে? এগুলো সবই কিন্তু একজনের টাকা না। এখানে শেয়ার হোল্ডার, একটা যৌথ মূলধনী কোম্পানিকে আর একজনের দ্বারা হবে? একজনের দ্বারা হয় না, অনেকগুলো শেয়ার হোল্ডারের দ্বারা এখানে কি হয়, ফান্ড গঠন করা হয়। তো এখন তোমার হিসেবে তুমি কাজ করতেছো, আরবিট্রেজ প্রসেসটা তোমার হিসেবে চিন্তা করবা যে তুমি এখন দেখবা যে তুমি এই কোম্পানির যে শেয়ার ভ্যালু আছে, এই যে শেয়ার ভ্যালু, এই কোম্পানির যে শেয়ার ভ্যালু আছে, এই শেয়ার ভ্যালুর কতটুকু অংশ তোমার সেটা কোশ্চেনে বলা থাকবে, ঠিক আছে? এই যে 22,50,000 টাকা তুমি দেখতেছো, এই 22,50,000 টাকার মধ্যে তোমার কত টাকা বিনিয়োগ আছে সেটা অবশ্যই কোশ্চেনে থাকবে। সেটা টাকায় থাকতে পারে, সেটা পার্সেন্টেজে থাকতে পারে। তো টাকায় পার্সেন্টেজে থাকলে তো ভালো, আর পার্সেন্টেজে যদি না থাকে সেটাকে পার্সেন্টেজে আগে কনভার্ট করে নিতে হবে। বুঝতে পারছি বিষয়টা? কি বললাম যে তুমি যেই কোম্পানি থেকে, তোমার তো বিনিয়োগ দুই কোম্পানিতেই কিন্তু আছে, ঠিক আছে? অর্থাৎ এই কোম্পানিতে কিছু আছে, এই কোম্পানিতে কিছু শেয়ার কিনছো, এই কোম্পানি দুইটা শেয়ার কোম্পানির তুমি শেয়ার কিনছো। এখন তুমি ডিসাইড করতেছো কি যে আমি দুইটা কোম্পানির মধ্যে ভারসাম্য আনয়নের জন্য আমি এক ফার্ম থেকে আরেক ফার্মে পরিবর্তন হওয়ার চিন্তা ভাবনা করতেছি। তাহলে আমি এখন যেই কোম্পানি, গ্রিন কোম্পানিতে আমাদের মোট শেয়ার মূলধন আছে 22,50,000 টাকা। তাহলে এই টাকার মধ্যে কতটুকু তোমার টাকা সেটা তুমি নিচেই দেখতে পাবে, এই যে লিখে দিছি, ইউ ওন 22,500 worth of গ্রিন স্টক। এই যে গ্রিন স্টকের এই মোট টাকার মধ্যে তোমার টাকা কতটুকু? 22,500 টাকা। তাহলে এটাকে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে কিভাবে করব? এই 22,500-কে 22,50,000 দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলেই তুমি বের করতে পারবা কত পার্সেন্ট শেয়ার মূলধনের মালিক তুমি। বুঝতে পারছি বিষয়টা? এটা ম্যাক্সিমাম অঙ্কে থাকে, আবার অনেক অঙ্কে থাকে না। আমি যেটা থাকলে তো ভালো, থাকলে তার এই কাজটাই যে নিচে প্রথম যে ওয়ার্কিংটা করছি সেটা তার করার কোনো প্রয়োজনই হবে না। তো যেহেতু নাই, এই জন্য আমাকে আগে পার্সেন্টেজটা বের করতে হয়েছে। এটা 10% হইতে পারে, 5% হইতে পারে, 20% হইতে পারে, কোশ্চেনে এটা বলা থাকবে কত পার্সেন্ট। আর না থাকলে এইভাবে বের করে নিতে হবে। অর্থাৎ তোমাকে বলছে গ্রিন কোম্পানির মালিক, গ্রিন কোম্পানির শেয়ার খুঁজবা কত? এই যে এস কত? 22,50,000। তাহলে এই 22,500-কে 22,50,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেই তুমি মালিকানার পার্সেন্টেজ পাবা, ঠিক আছে? আমি আবার একটু রিভিউ করি প্রথম থেকে, তাহলে একটু মনে থাকবে। প্রথমে প্রশ্ন পড়ার পর প্রথমেই ফার্মের ভ্যালুর দিকে তাকাও। সর্বপ্রথম কাজ হচ্ছে ফার্মের ভ্যালুর দিকে তাকানো, এবং ফার্মের ভ্যালু তুমি দেখতেছো যে এইটা বড়, এবং তারপরে দেখবো তুমি এটা কি লিভার ফার্ম নাকি আনলিভার ফার্ম সেটা আবার দেখবা। তো তুমি দেখলে এই কোম্পানিতে ঋণ আছে, তাহলে এটা লিভার ফার্ম। এরপরে এই ফার্মে তুমি তাহলে সুইচ করার চিন্তা করতেছো, তাহলে এই ফার্মে দেখবে কোনো ঋণ আছে কিনা, এই ফার্মে কোনো ঋণ নাই।
তাহলে তুমি লিভার ফার্ম থেকে আনলিভার ফার্মে যাবা। সেকেন্ড কাজ হচ্ছে যে কম প্রশ্নে বলছে, কি বলছে যে ইনকাম সেম রাখতে বলছে নাকি ইনকাম ইনক্রিজ করতে বলছে, সেটা তুমি দেখবা। তারপরে তুমি দেখবা যে এই যেই কোম্পানি থেকে তুমি সরে যাইতেছে, মানে শেয়ার বিক্রি করে দিতে চাইতেছো, সেই কোম্পানির মোট টাকার কতটুকু অংশ তোমার টাকা সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, যেটা কিনা আমরা ফার্স্টে ওয়ার্কিং করে করে নিলাম। এখন আমরা দেখি আমার কাছে কোশ্চেন চাইছি কি, কোনটা করতে বলছে। বুঝতে পারছি, স্টেপ বাই স্টেপ ফলো করলে তুমি দেখবে ইজিলি ধরতে পারবে। মানে তোমার কোশ্চেন ধরতেই সমস্যা দেবে, তুমি কোন ফার্ম থেকে কোন ফার্মে যাবা সেইটাই তুমি প্রথমেই বিসমিল্লাহ দিয়ে ভুল করে ফেলবা। ঠিক আছে, শো দ্য নিট ইনকাম ফ্রম আরবিটেজ। কি বলছে, নিট ইনকাম দেখাইতে বলছে, নিট ইনকাম দেখাইতে বলছে। যদি নিট ইনকাম সেম হয় সেটা আবার বলে দিবে ডিরেক্ট। দুইভাবে বলতে পারে নিট ইনকাম সেমটা, বলতে পারে যে, আচ্ছা প্রথমটাই বলি, প্রথমটা তো বলছে নিট ইনকাম বের করতে না, এটাই দুইভাবে, এই লেখাটা দুইভাবে থাকতে পারে। এক হলো, না সরি, তিন ভাবে থাকতে পারে। এক বলতে পারে যে নিট ইনকাম ফ্রম আরবিটেজ, প্রথম কি বললাম যে নিট ইনকাম দেখাইতে বলতে পারে। তারপরে বলতে পারে নিট ইনকাম ইনক্রিজ লেখা থাকতে পারে, অথবা লেখা থাকতে পারে তুমি এই ফার্ম থেকে এই ফার্মে সুইচ করবা কিনা। কথাটা তিন ভাবে থাকতে পারে। এক, শুধু বলবে নিট ইনকাম বের করো। দুই, বলবে নিট ইনকাম ইনক্রিজ কত হয়েছে সেটা দেখাও। আর তিন নম্বরে বলতে পারে যে এই কোম্পানি থেকে এই কোম্পানিতে সুইচ করবে কিনা, অর্থাৎ লিভার ফার্ম থেকে আনলিভার ফার্মে সুইচ করবে কিনা। এই তিনটা কথা থাকলে আমরা এখন যেই ফরম্যাটে করবো অঙ্কটা, সেই ফরম্যাটে অলওয়েজ করবো। এই তিনটা কথা মনে রাখলে এই তিনটার বাইরে যা বলবে বুঝবো আমরা নিট ইনকাম সেম করতে বলছি। সেম একটা আমরা পরে যাই, আমরা জাস্ট আগে নিট ইনকাম ইনক্রিজ কিভাবে হয় একটা ফার্ম থেকে আর একটা ফার্মে ট্রান্সফার হওয়ার কারণে নিট ইনকাম কিভাবে ইনক্রিজ হয় সেটা একটু দেখব। আমরা সবাই খেয়াল করি। প্রথমে আমরা টাইটেল দিলাম, ওই যে আমরা আইডেন্টিফাই করছি কোন ফার্ম থেকে কোন ফার্মে যাব সেটা আমরা লিখছি। লিভার ফার্ম থেকে আমরা কোথায় যাব, আনলিভার ফার্মে যাব। এবং কোশ্চেনটা আমরা কি বুঝলাম পরে, যেটা আমাকে নিট ইনকাম ইনক্রিজ দেখাইতে বলছে, এই জন্য আমরা ইনকাম ইনক্রিজ দেখাইছি। শুধু নিট ইনকাম লেখা থাকলে আমরা বুঝে নিব এটা ইনকাম ইনক্রিজই করতে বলছে। এরপরে আমরা আসি এইখানে, ইনভেস্টর পজিশন ইন এল ফার্ম। অর্থাৎ এই যে এখানে যে বলছিল যে এটা 1% হবে, এটা 10% না, ভুল হয়েছে, এটা 1% হবে। এই যে এখানে কত পার্সেন্ট, এখানে তার পার্সেন্টেজে বলে না, শেয়ার সংখ্যায় বলছে, যেটা কিনা আমরা পার্সেন্টেজে কনভার্ট করে দিয়েছি 1%। তাহলে একটু খেয়াল করে দেখি যে আমাদের এইখানে মোট মূলধন কত আছে। আমাদের মনে হয় একটা জিনিস ভুল হয়েছে, সেটা এখানে একটা শূন্য বেশি হয়েছে। এই পার্সেন্টেজটা বাই করে নিতে হইব, যদি না থাকে। হ্যাঁ, না থাকলে অলওয়েজ বের করে নিতে হবে। ম্যাক্সিমাম অঙ্কে বের করা থাকে, খুব কমই বের করতে হয়। আর এটা বের করা তাহলে কঠিন কাজ না। এখানে আমাদের একটা শূন্য বেশি হয়ে গেছে, শূন্য একটু কেটে দিই একটা করে, হয়ে গেল 5 বানে ডেকে দিই। আচ্ছা, শূন্য একটা ভুলে বেশি হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, তুমি যে তোমার আগে কি করতে হবে যে গ্রিন কোম্পানি, হ্যাঁ তোমার কোন ফার্মের ভ্যালু বেশি, গ্রিন কোম্পানির ভ্যালু বেশি। তাহলে এই গ্রিন কোম্পানিতে তোমার পজিশন কোথায় ছিল, অর্থাৎ ফার্মের ভ্যালু কত ছিল বা শেয়ারে তুমি কত বিনিয়োগ করছো এবং সেখান থেকে তুমি কি পরিমাণ রিটার্ন পেতা সেটা আগে তুমি বের করবে। ঠিক আছে, এইটা কিন্তু আর ওই যে অন্য অন্য অঙ্কের মতো না যে তুমি সূত্র মুখস্থ করে ফেললা অঙ্ক করে ফেললা, এরকম না। কিন্তু এখানেও কিছু কিছু বিষয় মুখস্থ করতে হয়, কিন্তু মুখস্থটা একটু বুঝে করতে হবে, যে কেন কি ঘটতেছে কি হইতেছে সেই সম্পর্কে একটু মাথা খাটায় কাজ করতে হবে। একদম হুবহু মুখস্থ করেও পরীক্ষার হলে কিন্তু এই ছোট্ট একটা অঙ্ক দিতেও ভুল করে ফেলবা।
কারণ ওই যে তোমার লেখালেখিতে একটু বেশি, হ্যাঁ এই জন্য। তা আমি যেভাবে স্টেপ ফলো করতেছি তোমরা ওইভাবে স্টেপ ফলো করবে, দেখবে ইজি হয়ে গেছে। আমিও যখন প্রথম করতাম তখন এই চারটা মনে থাকতো না, বা কোনো না কোনো জায়গায় যে মানে থেমে যাইতাম। ঠিক আছে, ওই যে কনসেপ্ট ক্লিয়ার ছিল না, খালি মুখস্থ করছিলাম, এই জন্য পরে এটাকে একটু সময় দেওয়ার কারণে পরে ইজি হয়ে গেছে, একদম এটাই ইজি হয়ে গেছে সব থেকে। তো তুমি কি করবা, যে তুমি যেখানে আসো, তুমি তো এখন কোন ফার্মে আসো, তুমি দুই ফার্মেই আসো, কিন্তু তোমার টার্গেট কি এই ফার্ম থেকে এই ফার্মে যাওয়া। তা তুমি এই ফার্মে তোমার পজিশনটা কেমন ছিল, পজিশন কেমন ছিল বলতে তোমার শেয়ারে কত টাকা বিনিয়োগ ছিল, এবং তোমার এই শেয়ার থেকে তুমি কত টাকা লাভ পেতা সেটা তুমি আগে বের করবে। প্রথমে এই ফার্মের টোটাল ভ্যালু, শেয়ার ভ্যালু কত, 22,50,000। তাহলে এই 22,50,000 টাকার মধ্যে তুমি কতটুকুর মালিক, 1% মালিক। তাহলে তোমার অবস্থান তুমি আগে বের করলা। এল ফার্মে মানে গ্রিন কোম্পানিতে তোমার পজিশনটা কেমন ছিল, অর্থাৎ তুমি কত টাকা শেয়ারে বিনিয়োগ করছিল ওই কোম্পানিতে, সেটা তুমি আগে বের করলো। এই জন্য এখানে লিখছি কি ইনভেস্টমেন্ট ইন ইকুইটি শেয়ার 1%। তার 1%, ওই মোট শেয়ার যত ছিল তার 1%, তার মানে তোমার টাকা কত, 22,500, যেটা কিনা এইখানেও লেখা ছিল, এটা ডিরেক্ট এনে বসাই দিলেও হইতো। এবার ভেঙে লেখার কারণ হলো সব সময় তার এখানে এরকম থাকে না, এটা পার্সেন্টেজে থাকে। তো বোঝার সুবিধার্থে আমরা ওইভাবেই করলাম, যে পার্সেন্টেজ যদি থাকতো তাহলে এইভাবে করতাম। তুমি চাইলে সরাসরি এটা এনেও বসাই দিতে পারো। তারপর তুমি যে এইখানে বিনিয়োগ করছিলা শেয়ারে, এই শেয়ারে এই টাকা থেকে তুমি একটা লভ্যাংশ পাবা। এই লভ্যাংশটা ধরা হয় কিভাবে, এই যে যত টাকা তুমি বিনিয়োগ করছো তার কত পার্সেন্ট হবে, 16%। এখন এই 16% কোথা থেকে আসলো সেটা একটু দেখা, 22,000, 22,500 16% কি এটা হয়, একটু দেখে নিই আমরা। 22,500 16%, হ্যাঁ 3,600, সবগুলোতে এই শূন্য একটা বেশি এসে পড়ছে। তাহলে আমি কি বললাম, তুমি এই গ্রিন কোম্পানিতে কত কত টাকার মালিকের শেয়ার তুমি কি করতেছো সেটা বের করবে। ঠিক আছে, তাহলে এই যে 3,600 টাকা তোমার ইনকাম হয়েছে, কিভাবে ইনকাম হয়েছে, এই যে 22,500 টাকা তুমি যে বিনিয়োগ করছিলে শেয়ারে, এই 22,500 টাকার উপর এই যে দেখবা কস্ট অফ ইকুইটি কত, 16%। তাহলে এই 16% এখানে আমরা গুণ করবো, তাহলে 22,500 ইন্টু 16%, 16% করবো। হ্যাঁ, এই 16% কার, গ্রিন কোম্পানির কস্ট অফ ইকুইটি। আমরা যে ওই যে উপরে বাংলা লিখে রাখছি, এখানে কিন্তু ওইভাবেই লেখা আছে, এখানে লেখা আছে যে এল ফার্মের শেয়ার ভ্যালু ইনটু মালিকানার পার্সেন্টেজ, আর নিচে লেখা আছে এল ফার্মের এই যে ইনভেস্টমেন্ট ইন ইকুইটি শেয়ার ইনটু কস্ট অফ ইকুইটি অফ লিভার ফান্ড। ওই জিনিসগুলো তার এখানে লিখলে অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমরা ওইগুলো এখানে লিখি না, কারণ ঘরের মধ্যে এত জায়গা হবে না। ওটা শুধুমাত্রই লেখা হয়েছে ওইখানে, জাস্ট খালি তোমরা যদি ভুলে যাও কোনো কারণে, ওইখানে যে তাকালে তুমি বাংলা দেখলেই বুঝতে পারবে কার সাথে কার আমি গুণ দিছি। 16%কে এইভাবে 16 লেখা যায়, অথবা 16% লেখা যায়। তা তুমি বিনিয়োগ করছিলা লিভার ফার্মে 22,500 টাকা, এবং সেখান থেকে লভ্যাংশ পাইছো 3,600 টাকা। ঠিক আছে, এরপর এই লাইনটা সবার শেষে আসবে, এই লাইনটা সবার শেষে আসবে, এটা এখন আসবে না। এই পাশে তোমার কাজ শেষ, তুমি প্রথমে তোমার পজিশন বের করছো, যে তুমি তোমার যেই ফার্মের ভ্যালু বেশি সেই ফার্মে তোমার অবস্থানটা কেমন ছিল। ওই ফার্মে তুমি 22,500 টাকা তুমি বিনিয়োগ করছিলে শেয়ারে, এবং সেখান থেকে তুমি লাভ পাইছো 3,600 টাকা। এরপরে তুমি যাবা হচ্ছে আনলিভার ফার্মে, দেখছি ইনভেস্টর পজিশন ইন ইউ ফার্ম, অর্থাৎ বিনিয়োগকারী, অর্থাৎ তুমি তোমার ইউ ফার্মের পজিশন কেমন আফটার আরবিটেস্টের পর। তাহলে এক ফার্ম থেকে আর এক ফার্মে যেতে হলে আমরা সংজ্ঞার মধ্যে কি পড়ছিলাম, শেয়ার বিক্রি করতে হবে নাকি, অধিক মূল্য বিশিষ্ট ফার্মের শেয়ার বিক্রি করতে হবে। তাহলে অধিক মূল্য বিশিষ্ট ফার্মের শেয়ার কত ছিল, তোমার 22,500 টাকার শেয়ার ছিল।
তাহলে তুমি এটা কি করতেছো, সেল করতেছো। তো এই জন্য লিখছি সেলস অফ শেয়ার অফ এল। এই যে এল ফার্ম ছিল না, এটা এল ফার্মের শেয়ার, এটা তুমি বিক্রি করে এই ফার্মে আসার চেষ্টা করতেছো। তোমার শেয়ার বিক্রি করে তুমি কত টাকা পেলা, 22,500। এরপরে তুমি ঋণ নিতে পারবা। ঠিক আছে, তুমি যে এই যে আনলিভার ফার্মে যাবা, তোমাকে আগে ফার্ম গঠন করতে হবে নতুন করে। এইখানে যেটা বের করছিলাম সেটা অলরেডি ছিল, এখন নতুন করে তুমি আগে ফান্ড তৈরি করবা। এই ফার্মে, এই যে আনলিভার ফার্মে যে তুমি বিনিয়োগ করবা, বিনিয়োগ করার আগে তোমাকে নতুন করে আবার ফান্ড ক্রিয়েট করতে হবে। ফান্ডটা কিভাবে ক্রিয়েট হবে, এই দুইটা ওয়েতে ফান্ড ক্রিয়েট হবে। এক হলো তুমি শেয়ার বিক্রি করে এই টাকায় বিক্রি করে এই টাকাটা তুমি আনতে পারবা, এবং তুমি ঋণ নিতে পারবা। ঋণ কতটুকু নিতে পারবা, তোমার এই গ্রিন কোম্পানির মোট ঋণ ছিল 2 মিলিয়ন, অর্থাৎ 20 লাখ টাকা। এখন এই 20 লাখ টাকাকে তুমি নিজে চাইলে একাই কিন্তু 20 লাখ টাকা নিতে পারবা না। এই 20 লাখ টাকার ঋণের মধ্যে অন্যান্য শেয়ার হোল্ডারেরও অংশ আছে। তুমি যতটুকু মালিক ততটুকুই তুমি নিতে পারবা, অর্থাৎ তুমি মালিক হচ্ছে 1%। এই কোম্পানির মোট শেয়ারের মালিক 1%, মানে তুমি ঋণও 1% নিতে পারবা, এর বেশি তুমি ঋণ কালেক্ট করতে পারবা না। ঠিক আছে, তাহলে 20 লাখের 1% হলো 20,000 টাকা। তাহলে তুমি কিভাবে ফান্ড ক্রিয়েট করলা, শেয়ার বিক্রি করে, লিভার ফার্মের শেয়ার বিক্রি করে দিছো, সেখান থেকে 22,500 পাইছো, এবং তুমি লিভার ফার্ম থেকে 1% ঋণ নিছো। যেহেতু তুমি মালিক 1%, তাহলে তুমি সেই ফার্ম থেকে 1% ঋণ নিতে পারবা। এই টোটাল তুমি 42,500 টাকার ফান্ড ক্রিয়েট করলাম। ঠিক আছে, 42,500 টাকার ফান্ড ক্রিয়েট করলাম, এই জন্য আমরা এখানে লিখছি ফান্ড অ্যাভেলেবেল। এরপর তুমি কি করবা, এই ফান্ড অ্যাভেলেবেল হওয়ার পর তুমি কি করবা, যে যেই টাকার তুমি ফান্ড তৈরি করছো সম্পূর্ণ টাকাই বিনিয়োগ করে দিবা। কি বললাম, যে যত টাকার ফান্ড ক্রিয়েট করছো সম্পূর্ণ টাকাই এই ইউ ফার্মে বিনিয়োগ করে দিলে এই কোম্পানির কোনো সারপ্লাস বা ইনভেস্টমেন্ট রিডিউস থাকবে না। ফান্ড তৈরি করছো 42,500, তুমি তো পুরো টাকাই কি করে দিছো, ইনভেস্টমেন্ট ইন ইকুইটি শেয়ারে বিনিয়োগ করে দিছো। তাহলে কি আর তোমার কোনো টাকা থাকবে? থাকবে না। ইনভেস্টমেন্ট রিডিউস, অর্থাৎ ইনভেস্টমেন্ট কত টাকা কম দেখালাম, কোনো টাকাই কম দেখাই নাই। নীল মানে আমরা যা ইনকাম ফান্ড তৈরি করছিলাম সম্পূর্ণ টাকাই বিনিয়োগ করে দিছি, এই জন্য এখানে নীল আসছে। যদি আমরা কম বিনিয়োগ করতাম তাহলে এখানে কিছু টাকা আসতো, সেটা আমরা একটু পরেই পাবো। তাহলে তুমি কি করলা, এখন ফান্ড তো ক্রিয়েট করলা, ফান্ড আবার ডিস্ট্রিবিউটও করে দিলা শেয়ারের মাধ্যমে। এখন এই যে তুমি যে ফান্ড ডিস্ট্রিবিউট করলা, আবার পুনরায় যে বিনিয়োগ করলা কোন ফার্মে, ইউ ফার্মে, কিসের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে। তাহলে তুমি এখান থেকে কিছু মুনাফা পাবা না, ওইটার মতো। যখন এখানে 22,500 টাকা বিনিয়োগ ছিল, তখন তো তুমি লভ্যাংশ নিচ্ছ 3,600 টাকা। ঠিক একই কাজ এখানে হবে। তুমি যেহেতু নতুন করে শেয়ারে বিনিয়োগ করছো 42,500, তাহলে অবশ্যই এখান থেকেও তুমি লভ্যাংশ পাবা। তাহলে এখানে রেটটা কত হবে, এখন তো তুমি কি করতেছো, আনলিভার ফার্ম। তাহলে আনলিভার ফার্মের কস্ট অফ ইকুইটি কত ছিল সেটা দেখবে, কত পার্সেন্ট, এই যে 15% ছিল। তাহলে তুমি শেয়ারে বিনিয়োগ করছো আনলিভার ফার্মে 42,500, আর সেখান থেকে লভ্যাংশ পাইতেছো তুমি 15%, অর্থাৎ 6,375 টাকা। এরপর আরেকটা জিনিস বাদ দিতে হবে, কেন বাদ দিব সেটাও কিন্তু একদম কনসেপচুয়াল বিষয়, মুখস্থের বিষয় না এটা। তুমি যেমন বিনিয়োগ করছো শেয়ারে, সেখান থেকে যেমন তুমি লভ্যাংশ নিতেছো, তুমি কিন্তু লিভার ফার্ম থেকে আবার ঋণ নিছিলা। কত টাকা ঋণ নিছিলা? 20,000 টাকার ঋণ নিছিলা। তাহলে এই ঋণ কি তোমাকে এমনি এমনি দিবে? এমনি এমনি কিন্তু দিবে না, তার একটা কিন্তু সুদ ছিল, ইন্টারেস্ট। হ্যাঁ, ইন্টারেস্ট রেট কত? 12% সুদ ছিল। তাহলে তুমি কি এই টাকাটা এমনি নিতে পারছো? পারো না, তোমাকে এখানে আবার সুদ দিতে হবে 12%। তাহলে এটা তোমার জন্য কি খরচ না? এটা যদি তোমার ইনকাম হয়, শেয়ার বিনিয়োগ করে 15% লভ্যাংশ পাইলা, এটা যেহেতু ইনকাম, তাহলে তুমি যে ঋণ নিয়েছিলে তার বিপরীতে আবার তোমাকে কি দিতে হবে? সুদ দিতে হবে, এটা তোমার জন্য খরচ। তাহলে ওই ইনকাম থেকে ওই খরচটা বাদ দিতে হবে। তাহলে 20,000 টাকায়
ঋণ নিছো 20,000 টাকার 12% সুদ ছিল, 2,400 টাকা তোমার খরচ হয়েছে। তাহলে তোমার নিট ইনকাম দাঁড়ালো এখন কত সর্বশেষ? 3,975 টাকা। এখন বিষয় খেয়াল করে দেখো, তুমি যখন এই ফার্মে ছিলা লিভার ফার্মে, তখন কিন্তু তোমার নিট ইনকাম হয়েছিল 3,600 টাকা। 3,600 ব্যতীত আর কোনো টাকা তোমার খরচও হয় নাই, কোনো ইনকামও হয় না। এইটাই তোমার ইনকাম ছিল শুধু লিভার ফার্মে। কিন্তু তুমি যখন লিভার থেকে আনলিভারে চলে গেলা, তখন কিন্তু তোমার নিট ইনকাম বেড়ে দাঁড়াইছে 3,975 টাকা। তাহলে কত টাকা বাড়লো? এই যে দেখাই, বিয়োগ করে আমরা দেখাইছি, 375 টাকা বাড়ছে। আমার কাছে কোশ্চেন এইটাই চাওয়া হয়েছিল, নিট ইনকাম কত, অর্থাৎ এইটার কথাই বলতেছিল যে নিট ইনকাম কতটুকু বাড়ছে। বুঝতে পারছি আরবিডিএস কেন করি আমরা? হয় সম্পূর্ণ টাকা আমরা বিনিয়োগ করে দিয়ে ফার্মের নিট ইনকাম বেশি দেখাই, অথবা দুইটা ফার্মের ভারসাম্য আনি, অর্থাৎ এখানেও 3,600, এখানেও 3,600 হবে। সেই ক্ষেত্রে এই সম্পূর্ণ টাকা বিনিয়োগ করবে না, এখানে কিছু টাকা থাকবে। তো এটাই এখন করব। যদি সম্পূর্ণ টাকা বিনিয়োগ না করে যতটুকু ফান্ড ক্রিয়েট করলো সেই টাকাটা যদি বিনিয়োগ না করে, তাহলে কোম্পানির কেমন অবস্থা হয় সেটা একটু দেখব, যেটা কিনা এই যে 2 নাম্বারে চাইছে। তাহলে 2 নাম্বার কোশ্চেনটা 2 ভাবে চাইতে পারে। প্রথমটা আমি আবার বলি যে 3 ভাবে চাইতে পারে। এক হলো নিট ইনকাম দেখাইতে বলে, অথবা নিট ইনকাম ইনক্রিজ করতে বলে, অথবা বলে তুমি এক ফার্ম থেকে আরেক ফার্মে সুইচ করবা কিনা। তুমি এখন তো ইজিলি বলতে পারতেছো তুমি লিভার ফার্ম থেকে আনলিভার ফার্মে সুইচ করবা। কেন করবা? কারণ এই ফার্মে গেলে তোমার নিট ইনকাম 375 টাকা বাড়ে। আর এটা 2 ভাবে চাইতে পারে, দ্য অ্যামাউন্ট বাই হুইচ ইউ কুড রিডিউস ইউর আউটলে থ্রু দ্য ইউজ অফ আরবিটিস। বলছে কি অ্যামাউন্ট বাই হুইচ ইউ কুড রিডিউস, অর্থাৎ তুমি কিছু টাকা রিডিউস করো, অর্থাৎ তুমি যে ফান্ড ক্রিয়েট করবা এই সম্পূর্ণ ফান্ড তুমি বিনিয়োগ করবা না, কিছু টাকা কম বিনিয়োগ করবা। তাহলে তোমার কি হবে? এটা এভাবে চাইতে পারে, অথবা বলতে পারি নিট ইনকাম সেম, শো দ্য নিট ইনকাম সেম, নিট ইনকাম সেম দেখাইতে বলতে পারে। 2 ভাবে কথাটা বলতে পারে, ঠিক আছে? আর ওইটা 3 ভাবে। এই টোটাল 5টা জিনিস মনে রাখলে হবে। হয় তুমি এই 3টা মনে রাখবে, অথবা এই 2টা মনে রাখলে তাহলে অন্যটা ইজিলি ধরতে পারবে। তো এখন আমরা দেখি মেন যে থিম কিন্তু এখানেই শেষ। এখন এইখানে সামান্য একটা দুইটা এন্ট্রি দিক সেদিক হবে, তাহলেই হবে। হ্যাঁ, দেখো এই পাশের কোনো চেঞ্জ নাই, এই পাশে যেভাবে ছিল। প্রথমে আমরা কি করছি? প্রথমে লিখছি ইনভেস্টর পজিশন ইন অ্যালফা। প্রথমে যেই ফার্মের ভ্যালু বেশি সেই ফার্মের, এখানেও শূন্য বলে একটু বেশি আসছে আমাদের, শূন্য বলে একটু কেটে দেই, 5 বানাই, এটা কেটে দেই। আচ্ছা, তাহলে এখানেও সেম বিষয়, অর্থাৎ প্রথমে তুমি যেই ফার্মের ভ্যালু বেশি সেই ফার্মে তোমার কতটুকু তুমি মালিক, কতটুকু শেয়ারের মালিক, সেই মালিকটা তুমি বের করতেছো। তারপরে আচ্ছা, এটা কি আমরা কি এইখানে ভুল করছি মনে হয়? হ্যাঁ, এইটা তো ঠিকই ছিল, এটা ঠিকই ছিল, এটা তো মোট শেয়ার না, ওইখানে বলেছি। এইখানে ঠিকই ছিল, নিচেরটাই জাস্ট করে বলেছি, কারণ এটা তো মোট শেয়ার না, মোট শেয়ার ঠিকই ছিল। আচ্ছা, মোট শেয়ার ছিল 22,50,000, 1% 22,500, আর এই 22,500 16%, এটা হুবহু দেখে তুলে দিছি। এখানেও এই প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, 3টা লাইনই হুবহু দেখে দেখে তুলে দিবা, ঠিক আছে? এটা সেম ইনকাম বলুক আর যেটাই বলুক না কেন, এই প্রথম 2টা এবং এই 3টা হুবহু তুলে দিবা। কখন? লিভার ফার্ম থেকে যখন আনলিভার ফার্মে যাওয়া। কাজ হলো এখানে। এই যে ইনভেস্টমেন্ট কি করতে বলছো, তোমাকে এখন কম দেখাইতে বলছো, সম্পূর্ণ টাকা তুমি ইনভেস্ট করবা না। ইনভেস্টমেন্ট রিডিউস মানে কম বিনিয়োগ করা। তাহলে কম বিনিয়োগ করলে তুমি কি করবা? এই যে ইনভেস্টমেন্ট ইন ইকুইটি শেয়ার লেখাও কিন্তু সেম, দেখো ইনভেস্টমেন্ট ইন ইকুইটি শেয়ার, ইনভেস্টমেন্ট ইন ইকুইটি শেয়ার। তখন সরাসরি এখানে যা বেরোছিল দেখায়, সরাসরি ওই টাকায় দেখাইছি, কিন্তু এখন সরাসরি দেখানো যাবে না, ইনভেস্টমেন্ট একটু কম করতে বলছে। তো কম কতটুকু কম করবে সেটা বুঝবে কিভাবে? তুমি এখন কোন ফার্মে বিনিয়োগ করবা? ইউ ফার্মে বিনিয়োগ করবে নাকি? তাহলে ইউ ফার্মের শেয়ার ভ্যালু কত দেখবা? ইউ ফার্মের শেয়ার ভ্যালু কত সেটা দেখবা। 40 লাখ টাকার শেয়ার আছে, যার 1% তুমি মালিক নাকি? তাহলে 1%-এ কত? 40,000 টাকা তুমি বিনিয়োগ করতে পারবা, এর বেশি করতে পারবা না। তাহলে 40 লাখ টাকার
1% 40,000 টাকা তুমি বিনিয়োগ করবে। ফান্ড বানাইছিল 42,500 আর তুমি বিনিয়োগ করছো ফান্ডে 40,000 টাকা। তাহলে আমার তোমাকে যে কোশ্চেনে বলছিল নিড ইনকাম রিডিউস দেখাইতে নাকি, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। এই লাইনটা এই লেখাটা হয় নাই, উপরে আরেকটা লেখা হবে, এই লেখাটা বাদ করে দিয়েছে। তাহলে তোমার ফান্ড তৈরি করছো 42,500, ওই আগের মতোই তৈরি করছো, কিন্তু বিনিয়োগ আগেরটাই সব করে দিয়েছি। কেন? কারণ আমার নিড ইনকাম বাড়াইতে হলে আমার তো বিনিয়োগ কম করলে হবে না, যা ফান্ড তৈরি করছো আমি সব বিনিয়োগ করতে হবে। আর যখন বলবে ইনভেস্টমেন্ট রিডিউস, তখন কম বিনিয়োগ করতে, তখন আমরা কাজ করব কি, যেই ফার্মে আমি বিনিয়োগ করব ওই ফার্মের শেয়ার মূলধন কত সেটা দেখব, এবং তার সাথে গুণ করব আমাদের মালিকানার পার্সেন্টেজ করব। তাহলে আমরা এখন বিনিয়োগ করতে চাইতেছি ইউ ফার্মের শেয়ার ভ্যালু ছিল 40 লাখ, মালিকানার রেট ছিল 1%, 40,000 টাকা বিনিয়োগ করে আমাদের ইনভেস্টমেন্ট আমি কম দেখালাম কত, 2,500। এরপরের কাজ কিন্তু আগের মতোই, কিভাবে আগের মতো, আমরা এখানে শেয়ারে বিনিয়োগ করছি কত, 40,000 টাকা। কস্ট অফ ইকুইটি ছিল 15% আনলিভার ফার্মে। এই যে এই 15%, এখানে 42 ছিল, এখানে 42 বসাইছি, কিন্তু এখানে বিনিয়োগ 40, সেই জন্য 40 বসাবো। তোমার এখান থেকে 600 টাকা মুনাফা আসছে। 600 তো হবার কথা না, 5,600 হবার কথা। দেখি তো 40,000-এ কত পার্সেন্ট, 15, 6,000 টাকা। যে জায়গায় শূন্য দরকার ওই জায়গায় দেই নাই, আর যে জায়গায় দরকার না ওই জায়গায় দিয়ে রাখছি। আমার কিবোর্ডের কমার বাটনটা কি হয়ে আছে। আচ্ছা, যাই হোক, তাহলে 6,000 টাকা তুমি মুনাফা ডিভিডেন্ড পাইলেই 40,000 টাকা বিনিয়োগ করে। আর ওই যে তুমি ঋণ নিছিলা, কত টাকা ঋণ নিছিলা, 20,000, ওই 20,000-এর 12% তুমি মাইনাস করে দেখাবা। ঠিক আছে, লেস আগে লিখলে এখানে এভাবে লিখবা, আর যদি লেস না দাও তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে দিলেও হবে। ঠিক আছে, তো দেখো 3,600, ওই তুমি দেখো আগেও তোমার 3,600 দিয়েছিল, এবং অলওয়েজ এটা মিলে যাবে। যখন বিনিয়োগ কম দেখাতে বলবে বা লেখা থাকবে নিট ইনকাম সেম, তখন দেখবো কি অলওয়েজ এইটা এবং এটা মিলে যাবে, যে এখানকার ব্যালেন্সের সাথে এই ব্যালেন্সটা মিলে যাবে। বুঝতে পারছি? তাহলে কি এটা মুখস্থ করলে কিন্তু, এটা মুখস্থ না করলেও চলে, খালি একটা জিনিস একটু হেল্প দিয়েছে এই জায়গাটা, জাস্ট খালি যখন বলবে নিট ইনকাম ইনক্রিজ, তখন যা আছে দেখাই দেবো, ফুল টাকায় বিনিয়োগ দেখাবো, কোনো কাজ নাই। আর যখন বলবে যে নিট ইনকাম ইনক্রিজ দেখাইতে বা ইনভেস্টমেন্ট রিডিউস দেখাইতে, তখন আমরা দেখবো এই ফান্ডের ভ্যালু, শেয়ার ভ্যালু কত, সেই অনুযায়ী বিনিয়োগ করব। ঠিক আছে, এরপরে আসি, এটা কমপ্লিট। এটার আমরা জাস্ট খালি একটা কমেন্ট চাইছি, কমেন্ট একটু দেখি। জাস্ট বলছি যে হোয়েন উইল দেয়ার আরবিট্রেজ প্রসেস কেম টু ইন, বলছে এই যে আরবিটিং প্রসেসিং, যে ইনকাম বাড়ানো কমানো ইনভেস্টমেন্ট সেম করে, এটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে। এটা চলতে থাকবে according to MM hypothesis, the arbitrage process will come to in when the value of both fund became equal to each other. একটার একটা সমান ভ্যালু না হওয়া পর্যন্ত এই প্রসেসিংটা চলতে থাকবে। একটার একটা সমান বলতে এখানে যেমন 45, এখানেও যখন ততক্ষণ না পর্যন্ত 45,000 হইতেছে, বা দুইটা ফার্মের ভ্যালু যতক্ষণ না পর্যন্ত সেম হবে, এই একটা শেয়ার হোল্ডার ততক্ষণ এই কাজটা করতে পারবে। দেখো আমরা যেগুলো দেখলাম না, কারণ এগুলো আমরা অলরেডি, এই যে দেখো আনলিভার থেকে লিভার, তো আনলিভার থেকে লিভারটা এখন দেখাবো। আমরা মাত্র তো দেখলাম লিভার থেকে আনলিভার, এখন দেখাবো আনলিভার থেকে লিভার। দেখলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। লিভার থেকে লিভার পরীক্ষায় তেমন একটা আসে না, এখন পর্যন্ত আসে না, এই জন্য আর ওটা করানো হয় না। চার্ট দেওয়া আছে, চার্ট তুমি দেখতে পারবে। এটা দেখুন, এটা দেখলেই মোটামুটি শেষ হয়ে যাবে। আমি এই অঙ্কে একটা রিকোয়ারমেন্ট বাড়াইয়া দিছি, হ্যাঁ, লাস্টের রিকোয়ারমেন্টটা কোশ্চেনে নাই, আমরা এটা অ্যাড করে দিছি আমাদের অঙ্কটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য। মানে একটা অঙ্ক দিয়ে এই দুইটা নিয়ম শেখা হয়ে যায়, এই জন্য। তো দেখো এইখানে আবার কি করছে তারা, ওই স্টেটমেন্টটা দেয় নাই, আমাকে আগে স্টেটমেন্ট তৈরি করে নিতে হবে। এনআই মডেলে এই স্টেটমেন্টটা আগে তৈরি করে নিতে হবে, যেটা কিনা প্রথম রিকোয়ারমেন্টে চাইছে, ফার্মের ভ্যালু কত এবং ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কত, সেটা আমরা এই চার্টের মাধ্যমে আগে করবো। তো প্রথমে তো আমরা এনআই মডেল শিখছি, কি বসাইতে হয়, ইবিআইটি বসাইতে হয়। এই যে ইবিআইটি দেওয়া আছে কোম্পানির, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতে হয়,
ইন্টারেস্ট হলো ওর নাই, ওর আছে, ওর কত পার্সেন্ট হবে, মোট ঋণ আছে 10 লাখ, 10 লাখের 6%, 60,000 টাকা ঋণ আসতেছে। ঠিক আছে, 10 লাখ টাকার 6%, 60,000 টাকা ঋণ। তাহলে ইউআইডি থেকে ইন্টারেস্ট বাদ দিচ্ছে, এনআই পাইছে, এনআই কে কে দ্বারা ভাগ করছে, এটা 10%, 15%, 10%, 15% ভাগ দিয়ে এই দুইটাকে ভাগ করে আমি কি পাইছি, এস শেয়ার ভ্যালু 30 লাখ, 16 লাখ। তারপরে এই সান কোম্পানির কোনো ঋণ ছিল না, এই জন্য জিরো, কিন্তু মন কোম্পানির 10 লাখ ঋণ ছিল, 10 লাখ আসছে, দুটো মিলে 26 লাখ, এটা হলো 30 লাখ। বুঝতে পারছি? এরপরে কেউ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, যেটা কিনা কিভাবে পাই আমরা, ইউবিআইটি কে কেও দ্বারা ভাগ, ইউবিআইটি কে ভ্যালু দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করলে আমরা কেও পাই। এটা আমাকে এক্সট্রা করে নিতে হয়েছে, যেটা কিনা আগের অঙ্কে করে দেওয়া ছিল। ঠিক আছে, তো এই প্রথম রিকোয়ারমেন্ট শেষ, দ্বিতীয় রিকোয়ারমেন্টও শেষ। এরপরে বলছে অ্যাসুমিং দ্যাট অ্যাট দ্য ইনভেস্টর ওনস 10% অফ সান কোম্পানি, সান কোম্পানির 10%-এর মালিক ইনভেস্টর, অর্থাৎ বিনিয়োগকারী, অর্থাৎ মনে করো তুমি এই সান কোম্পানির 10% শেয়ারের মালিক, তাহলে অবশ্যই সান কোম্পানির ভ্যালু হয়তো বেশি ছিল, তাই কিন্তু হয়েছে। দেখো সান কোম্পানির ভ্যালু বেশি, এই জন্যই সান কোম্পানির কথা এখানে উল্লেখ করে দিছে। তো সান কোম্পানি তোমার এখন কাজ কি, তুমি তো প্রথমে ধরলা কি যে কোন ফার্মের ভ্যালু বেশি, সান কোম্পানির ভ্যালু বেশি। সান কোম্পানিটা কেমন, আনলিভার ফার্ম, কেন, কারণ তার ঋণ নাই। সান কোম্পানি থেকে মুন কোম্পানিতে যাবে, অর্থাৎ আনলিভার থেকে লিভারে যাবা। ঠিক আছে, এবং কত পার্সেন্ট শেয়ারের মালিক এটাও কিন্তু দেওয়া আছে। তিনটা স্টেপে কিন্তু আমরা কমপ্লিট করলাম। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের চাইছে ইউজিং আরবিট্রেজ প্রসেস শো দ্যাট হাউ ক্যান বি অবটেন সেম রিটার্ন। ওই যে সেম রিটার্ন মানে কি, ইনকাম সেম, দিন ইনকাম সেম বলতেছে, রিটার্ন আর ইনকাম তো সেম নাকি, সেম করবে। তাহলে ইনকাম সেম হতে হলে কি করতে হবে, তুমি যেই ফান্ড তৈরি করবা সম্পূর্ণ ফান্ডই বিনিয়োগ করা যাবে না। ঠিক আছে, তুমি যেই ফান্ড তৈরি করবা সম্পূর্ণ ফান্ডে বিনিয়োগ করা যাবে না, কিছু টাকা কম বিনিয়োগ করতে হবে। তো এটাই আমরা এখন দেখব, ইনকাম সেম দেখাইতে হলে কি করতে হবে। আমাদের রিকোয়ারমেন্ট পরেরটা সাজানো হয় না, একটু ভুল হয়েছে, মিস্টেক হয়ে গেছে, এটা অন্য রিকোয়ারমেন্ট হবে, এটা আমরা পরে যাইতেছি। আমরা যেটা মেন ছিল ওইটা আগে দেখি। সলিউশন ঠিক আছে, কোশ্চেন আমি তাড়াহুড়া করেই করছি, তো ঠিক রেডি করতে পারবো। তো আমরা এটা আগে দেখি, তাহলে আমরা কি করবো, প্রথমে সান কোম্পানিতে তোমার পজিশন কেমন সেটা আগে বের করবো, অর্থাৎ পজিশন অফ আনলিভার ফার্ম, আনলিভার ফার্মে তোমার পজিশন কেমন। তাই তোমাকে কোথায় যেতে হবে, প্রথমে আনলিভার ফার্মে শেয়ার ভ্যালু কত ছিল তার কাছে যেতে হবে। এই যে যখন এই সান কোম্পানির মোট শেয়ার মূলধন 30 লাখ, তখন তোমার মূলধন হচ্ছে 3 লাখ। ঠিক আছে, 10% যেহেতু মালিক, এই 30 লাখ টাকার মধ্যে তোমার 3 লাখ টাকা আছে, এবং ওই 3 লাখ টাকা টাকা থেকে তুমি প্রতি বছর 10% হারে লভ্যাংশ পাও। তাহলে 10% 30,000 টাকা তুমি লভ্যাংশ পাইতেছো। ঠিক আছে, এটা কিন্তু ব্যতিক্রম না, আগে যে নিয়মে করলাম ওইভাবেই কিন্তু করছি। এরপরে কি করবে, আনলিভার ফার্মে যাবে, সরি এটা লিভার হবে, লিভার হবে এটা, লিভার ফার্মে যাবে। লিভার ফার্মে যে যাবে, কিভাবে যাবে, আগে শেয়ার বিক্রি করে ফান্ড তৈরি করবে। তাহলে শেয়ার ছিল 3 লাখ টাকা, 3 লাখ টাকা শেয়ার বিক্রি করে সে কি করছে, ওই ফার্মে গেছে, 3 লাখ টাকার শেয়ার বিক্রি করে এই ফার্মে গেল। তো এই ফার্মে শুধু ওই শেয়ার দিয়েই ফান্ড গঠন হবে, আর কোনো কিছু থাকবে না এখানে। কারণ সে আনলিভার থেকে যখন লিভারে যায়, তখন তার তো হাতে থাকেই শুধু শেয়ার, আর তার হাতে তো কোনো ঋণ থাকে না। আগেরটাই যেমন ফান্ড দুইভাবে ক্রিয়েট করছিলাম, শেয়ার বিক্রি করে এবং কিছু টাকা ঋণ নিয়ে, কারণ লিভার ফার্মে ঋণ ছিল তার জন্যই সে ঋণ নিতে পারছিল। কিন্তু এখন তো সে আনলিভার থেকে লিভারে যাইতেছে, তা আনলিভারের ফার্মে তো শুধু শেয়ার বিক্রি করে সে ফান্ড তৈরি করতে পারবে, আর কোনো কিছুই সে নিতে পারবে না। এই জন্য তার ফান্ড ক্রিয়েট হলো 3 লাখ টাকা। তো ফান্ড অ্যাভেলেবেলও ওই 3 লাখ টাকাই, বাড়বে না কমবে না, ওই 3 লাখ টাকাই হবে। তারপরে এখন আসবো বিনিয়োগের ব্যাপারে। তো আমরা কি বলছি, যেদি ইনকাম সেম দেখাইতে বলছে, তাহলে আমরা পুরো টাকা বিনিয়োগ দেখাইতে পারবো না, যতটুকু মালিক ততটুকুই আমাকে বিনিয়োগ করতে হবে। আমরা একটু ওয়েট করি, হ্যাঁ শেষ হবে। তোমরা আগের অঙ্কটা, তো আমরা ছিলাম হচ্ছে যে ফান্ড প্রথমে ক্রিয়েট করলাম। তো যখন আমরা লিভার ফার্ম থেকে আনলিভার ফার্মে যাব, ফান্ড ক্রিয়েট হবে একটা ভাবে, বা তো শেয়ার বিক্রি করে। কারণ যখন সান কোম্পানিতে তুমি ছিলা, তখন তোমার কাছে শুধু শেয়ারই ছিল, আর কোনো কিছু তোমার ছিল না।
এই জন্য শেয়ার দ্বারাই শুধু ফান্ড ক্রিয়েট হবে। এই ফান্ড এখানে শেয়ার বিক্রি করে 3 লাখ আসছে, এটাই তোমার জন্য ফান্ড অ্যাভেলেবল। তোমার ফান্ড হাতে আছে 3 লাখ টাকা। এখন তোমার এখানে ডিসিশন দিব তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করে, তুমি কি এই 3 লাখ টাকাই বিনিয়োগ করে দিবা নাকি কম টাকা বিনিয়োগ করবা, সেটা ডিপেন্ড করতেছে কোশ্চেনে কি চাইছে। কোশ্চেনে যদি নিট ইনকাম সেম দেখাইতে বলে অথবা ইনভেস্টমেন্ট রিডিউস দেখাইতে বলে, তাহলে তুমি পুরো টাকা বিনিয়োগ করতে পারবা না। তুমি যতটুকু মালিক ততটুকু তুমি শেয়ার এবং ঋণে বিনিয়োগ করতে পারবা। তাহলে তোমার বিনিয়োগের সোর্স কিন্তু দুইটা। তখন একটা কেন ছিল, কারণ তুমি চলে যাইতেছিলে কোথায়, আনলিভার ফার্মে। আনলিভার ফার্মে বিনিয়োগ করতে পারবা শুধু শেয়ারে, আর কোনো সোর্স নাই, কারণ আনলিভার ফার্মে কোনো ঋণ থাকে না। তো এখন তুমি যেহেতু লিভার ফার্মে যাইতেছে, এখন উল্টা কাজ করছে না, লিভার ফার্মে যখন যাবা তখন তোমার বিনিয়োগের সোর্স থাকবে দুইটা, মানে দুইটা খাতে তুমি বিনিয়োগ করতে পারবা, এক হলো শেয়ারে আর একটা হলো ঋণে। তাহলে তুমি যে 3 লাখ টাকার ফান্ড তৈরি করছো, এই 3 লাখ টাকা তুমি শেয়ারে এবং ঋণে বিনিয়োগ করবা। তো তোমার দেখতে হবে লিভার ফার্মের টোটাল শেয়ার মূলধন কত ছিল। লিভার ফার্মের টোটাল শেয়ার মূলধন ছিল, লিভার ফার্ম বলতে যেইটা 16 লাখ ছিল, তুমি মালিক কতটুকু, 10%। মানে 10% তোমার কত আসতেছে, 1,60,000 টাকা। এবং তোমার লিভার ফার্মের ঋণ ছিল কত, 10 লাখ টাকা। তাহলে 10 লাখের 10% 1 লাখ টাকা, এই টোটাল 2,60,000 টাকা তুমি লিভার ফার্মে শেয়ার এবং ঋণের মাধ্যমে বিনিয়োগ করতে পারতেছো। তাহলে তোমার ফান্ড তৈরি করছিল 3 লাখ, বিনিয়োগ করতেছো তুমি 2,60,000। তোমার ইনভেস্টমেন্ট রিডিউস অর্থাৎ কম টাকা, কত টাকা কম বিনিয়োগ করছো, 40,000 টাকা কম বিনিয়োগ করছো। ঠিক আছে, তাহলে তুমি এখানে শেয়ারে যে বিনিয়োগ করছো সেখান থেকে তুমি লভ্যাংশ পাবা কোন হারে, এই ফার্মের এই যে কস্ট অফ ইকুইটি আছে সেই হারে, 15% হারে। 1,60,000 বিনিয়োগ করছো, তার 15% 24,000। আর তুমি ঋণেও বিনিয়োগ করছো, সেখান থেকেও তোমার ইনকাম হবে। তখন ঋণ নিছিলা, এই জন্য ইনকাম ইন্টারেস্ট এক্সপেন্স লিখছিলাম। আর এখন তুমি ঋণ বাবদ বিনিয়োগ করছো তুমি, তার মানে তুমি সেখান থেকেও কিছু টাকা ইনকাম করবা, এই জন্য এখানে লিখছি ইনকাম ফ্রম ইন্টারেস্ট। 1 লাখ টাকা তুমি ঋণে বিনিয়োগ করছো, সুদের হার ছিল কত ছিল, সুদের হার 6% ছিল। 1 লাখ টাকার 6% হলো 6,000 টাকা। তাহলে দেখছো এখানে তুমি শেয়ারে বিনিয়োগ করে 24,000 টাকা ডিভিডেন্ড পেলা, ঋণে বিনিয়োগ করে 6,000 টাকা ইন্টারেস্ট পেলা, এই টোটাল 30,000 টাকা তুমি নিট ইনকাম পেলা। তোমার আগেও কিন্তু ফার্মের নিট ইনকাম ছিল 30,000, এবং কোশ্চেন এইটাই চাইছিল যে দুইটা ফার্মের ইনকামটা কি সমান দেখাইতে, রিটার্নটা সেম দেখাইতে, সেমই কিন্তু আমরা দেখালাম। আর দ্বিতীয় রিকোয়ারমেন্টে বলছে শো দ্য নিট ইনকাম ফ্রম আরবিটেজ, নিট ইনকাম দেখাইতে, অথবা লেখা থাকতে পারে নিট ইনকাম ইনক্রিজ, অথবা লেখা থাকতে পারে সুইচ ফ্রম দ্য ইউ ফার্ম টু এল ফার্ম, তুমি কি ইউ ফার্ম থেকে এল ফার্মে সুইচ করবা কিনা। এই তিনটারই কোশ্চেন খুঁজে বের করতে হলে আমাকে এইভাবে কাজ করতে হবে। প্রথমে হলো এই এই পাশের কাজটা সেম থাকবে, এটা পরে সবার শেষে বসাবো এই লাইনটা, কারণ এটা বাড়বে না, কতটুকু বাড়বে সেটা আমরা পরে পাবো এই লাইনটা। হ্যাঁ, এই কাজটা দেখো হুবহু দেখে দেখে তোলো। ইনভেস্টমেন্ট ইন ইকুইটি শেয়ার, ইনকাম ফ্রম ডিভিডেন্ড, দুইটা দেখে দেখে আমরা বসাই দিচ্ছি। এইখানেও ফান্ড অ্যাভেলেবেল পর্যন্ত সেম থাকবে। সেলস অফ শেয়ার অফ ইউ ফার্মের শেয়ার কত সেটা লেখলা। তারপরে ফান্ড অ্যাভেলেবেলও সেম ছিল। হ্যাঁ, খালি তুমি যখন বিনিয়োগ করতে যাবা তখনই তোমার মাথায় আসবে যে তুমি পুরো টাকা বিনিয়োগ করবা নাকি কিছু টাকা রাখবা। যেহেতু আগেরটাই ছিল কিছু টাকা রাখতে বলছিল, নিট ইনকাম সেম দেখাইতে হলে কিছু টাকা রাখতে হয়, সব টাকা বিনিয়োগ করা হয় না। আর যখন বলবে যে নিট ইনকাম দেখাইতে বা নিট ইনকাম ইনক্রিজ দেখাইতে বা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে সুইচ করবা কিনা সেটা জানতে চাবে, তখন তোমার কি করতে হবে, ফান্ড 3 লাখ টাকা তুমি বানাইছো, এই 3 লাখ টাকাই তোমাকে বিনিয়োগ করে দিতে হবে, 1 টাকাও হাতে রাখা যাবে না। কারণ সম্পূর্ণ টাকা বিনিয়োগ করলেই তোমার ইনকামটা বাড়বে, আগে যা ছিল সেখান থেকে বেড়ে যাবে। তাহলে এখন বিনিয়োগটা করব কিভাবে, আমার আমরা আগে অনুপাত বানাবো। অনুপাত অর্থাৎ উপরে হলো ফান্ড অ্যাভেইলেবল, ফান্ড অ্যাভেইলেবল, আর নিচে বসবে হলো লিভার ফার্মের টোটাল ভ্যালু। তোমার ফান্ডের সাথে লিভার ফার্মের যে টোটাল ভ্যালু তার অনুপাত আগে তৈরি করতে হবে। এই যে দেখো, লিভার ফার্মের ভ্যালু হচ্ছে 26 লাখ, কারণ তুমি এখন লিভার ফার্মে আছে না,
লিভার ফার্মের ভ্যালু কত 26 লাখ, আর তুমি বিনিয়োগ করতে চেয়েছো কত 3 লাখ। তাহলে দুইজনের মধ্যে অনুপাত বের হলো না, একটা একটা পার্সেন্টেজ বের হলো না তোমার টাকার সাথে ফার্মের মোট টাকার একটা অনুপাত বের হলো। এই অনুপাতের সাথেই ওই যে তখন যে টাকাটা লিখছিলাম আমরা 16 লাখ, এই 16 লাখে গুণ দিছি, আর 10 লাখ ছিল 10 লাখে গুণ করছি। বুঝতে পারছি বিষয়টা? এই অনুপাত কেন করছি? কারণ তুমি বিনিয়োগ করবা 3 লাখ, যেই ফার্মে তুমি বিনিয়োগ করবা তার মোট মূলধন হলো 26 লাখ, তাহলে 3 লাখের সাথে 26 লাখের যে অনুপাত, সেই অনুপাত অনুযায়ী বিনিয়োগ হবে। ঠিক আছে? তাহলে 16 লাখ টাকা ইকুইটি ক্যাপিটাল ছিল এল ফার্মের, এবং অনুপাত গুণ করে তাহলে তুমি এই ফার্মের শেয়ারে বিনিয়োগ করতে পারতেছো 1,84,615 টাকা। এটাই তুমি সর্বোচ্চ বিনিয়োগ করতে পারবে, এর থেকে বেশি করতে পারবে না, কারণ তোমার লিমিটই আছে 10, মানে এতটুকু, এর বাইরে করতে পারবে না। পার্সোনাল লিভারেজ, ওই যে ঋণ নিছো, ঋণ তোমার মোট ঋণ ছিল 10 লাখ, 10 লাখের শূন্য কি ঠিক আছে তিনটা? হ্যাঁ ঠিক আছে, তাহলে 10 লাখ, আর ওই অনুপাত অনুযায়ী তুমি বিনিয়োগ করবে, এর বেশি বিনিয়োগ করতে পারবে না। তাহলে এই দেখো 3 লাখে কিন্তু হয়েছে, এবং অলওয়েজ এটা সেম হবে। 3 লাখ বানাইছিল, 3 লাখে তুমি বিনিয়োগ করছো, তার মানে তোমার হাতে কিন্তু 1 টাকাও নাই, ইনভেস্টমেন্ট কম ও দেখাও নাই, বা তোমার হাতে কোনো টাকাও নাই। তাহলে এখন কিন্তু বিষয়টা আগের মতো, খালি কিন্তু চেঞ্জটা কোথায় হয়েছে ধরতে পারছো? এখানে ক্যালকুলেশনটা খালি চেঞ্জ হইতেছে, ক্যালকুলেশন, কিন্তু বাকি এটা বলো শেষের যেগুলা বলো, এখানে এগুলা বলো, সবই কিন্তু এটার সাথে এটা সেম, খালি জাস্ট এই যখন তুমি ডিস্ট্রিবিউট করতে যাইতেছো টাকাটা ফান্ড তৈরি করার পর, সেইখানে দেখালে সামান্য একটু চেঞ্জ হইতেছে, এছাড়া কিন্তু তেমন পার্থক্য নেই। তাহলে তুমি বিনিয়োগ করছো এত, ওই অনুযায়ী তুমি লাভ নিতেছো। বিনিয়োগ করছে এত, 15% লভ্যাংশ এল ফার্মের যে শেয়ার ইকুইটি সেটা, সেখান থেকে তুমি শেয়ার বাবদ লভ্যাংশ পেলে 27,692, এবং ঋণে যেটা বিনিয়োগ করছিলে সেই অনুযায়ী তুমি 6% ইন্টারেস্ট পাইতেছো, তাহলে তোমার টোটাল টাকা পাইতেছো 34,615 টাকা। এটা হলো লিভার ফার্মের নিট ইনকাম। আর আনলিভার ফার্মের নিট ইনকাম ছিল 30,000। এখন তুমি আনলিভার থেকে যখন লিভারে গেছো, তোমার টাকা বাড়ছে কত 4,615 টাকা তোমার ইনক্রিজ হয়েছে। তো তুমি এখন বলতে পারবা যে হ্যাঁ আমি আনলিভার ফার্ম থেকে লিভার ফার্মে যাব, কারণ নেট ইনকাম ইনক্রিজ হয়েছে, এই জন্য তুমি এই ফার্ম থেকে এই ফার্মে যাবা। ঠিক আছে? এই 4টা অঙ্ক করলেই মোটামুটি হয়ে যাবে। 4টা বলতে 2টা বললে ওই 3টাও দেখবা নিজে নিজেই পারতেছে। তাহলে আজকে এই পর্যন্ত, তোমাদের আর একটা ক্লাস নিব, নিলে এটা শেষ হয়ে যাবে। কিছু অঙ্ক বাকি আছে আগের পার্টের,